আসসালামু আলাইকুম। সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। রাতভর বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। নতুন করে তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। এতে পানিবন্দী লাখো মানুষের ভোগান্তি আরও বেড়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। রাতভর ভারী বৃষ্টিতে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ঘরবাড়িতে পানি ঢোকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও বন্ধ রয়েছে দীঘিনালার সাথে রাঙ্গামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5 দিনের টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে মৌলভীবাজারে। পানি কমছে হবিগঞ্জের খোয়াই নদীর। তবে ভেঙে যাওয়া বাঁধ মেরামত না করায় আতঙ্কে নদী তীরের বাসিন্দারা। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, রাতের বৃষ্টিতে নতুন করে কোন কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আর বানভাসীদের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন? মিলি, চট্টগ্রামে এই পর্যন্ত প্রায় 7টি উপজেলা আসলে প্লাবিত হয়েছে এবং অনেক উপজেলা এখনো পর্যন্ত বন্যার পানিতে মানুষ পানিবন্দী হয়ে আছে। চট্টগ্রামে গত 6 দিনে বন্যা, পাহাড়ি ডল এবং পাহাড় ধসের ঘটনায় প্রায় 43 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলায় হয়েছে প্রায় 11 জন। এছাড়া আজ সকাল 9টা পর্যন্ত প্রায় 137 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া গত 6 দিনে চট্টগ্রামে প্রায় 1332 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে এই বন্যার মধ্যে চট্টগ্রামের সাথে বেশ উপজেলা, আশেপাশে উপজেলা এবং কয়েকটি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। বেশি মানুষ পানিবন্দী হয়ে আছেন সাতকানিয়া, লোহাগাড়া এবং বাঁশখালীর বিস্তীর্ণ এলাকায় এখনো পর্যন্ত লোকজন পানিবন্দী হয়ে আছে। সেখানকার যে চিত্র, সেনাবাহিনী মোতায়েনের পর প্রত্যন্ত এলাকায় স্পিড বোট যোগে সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া এর পাশাপাশি রাউজান এবং ফটিকছড়িতে অধিকাংশ এলাকায় এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। আপনি জানেন যে এইসব এলাকায় সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তো এই ছিল মিলিয়ে এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চট্টগ্রামে বন্যা পরিস্থিতির খবর। বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রয়াত জমির উদ্দিন সরকারের 3 দফায় জানাজার প্রথমে ধানমন্ডির তাকুয়া মসজিদে, হাইকোর্টে এবং পরে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। রাজকীয় বিয়ে আর সুখী সংসারের স্বপ্ন কার না থাকে, কিন্তু সেই স্বপ্নের শেষ পরিণতি যদি হয় সুদূর চীনের কোনো অন্ধকার বন্দিশালা কিংবা দাসত্ব, তবে তা কেবল শিউরে ওঠার মতোই নয়, চরম নির্মম। বিয়ের নাটক সাজিয়ে গত 1 বছরে 400 বাংলাদেশি তরুণীকে চীনে পাচার করেছে একটি আন্তর্জাতিক চক্র। প্রতিবেশী দেশ পাকিস্তানেও ঠিক একইভাবে প্রায় 600 নারীকে বিয়ের নামে পাচার করা হয়েছিল, যাদের অধিকাংশের শেষ ঠিকানা হয়েছে পতিতাবৃত্তি। খোদ চীন সরকারও এই আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে 1,500-এরও বেশি পাচারকারীকে গ্রেপ্তার করেছে। 3 পর্বের ধারাবাহিকতার আজ শেষ পর্ব দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে।
বিয়ের লাল বেনারসি আর আলো ঝলমলে উৎসব যখন শেষ হয়, ঠিক তখনই শুরু হয় এক অন্ধকার অধ্যায়। গত ৫ মার্চ গাজীপুরের টাঙ্গাইল উপজেলার ঘাটাইলে নবম শ্রেণীর শিক্ষার্থী মায়া আক্তারের বিয়ে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে পরিচয়ের পর মাত্র ১৬ বছর বয়সী মায়ার টানে ঘাটাইলে ছুটে আসে জংজিয়া মামুসা নামের এক চীনা নাগরিক। বিয়ের আইনি বয়স না হলেও স্থানীয় দালাল চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে এই বিয়ে সম্পন্ন করে। বিয়ের পরপরই দ্রুততার সাথে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয় চীনে। বর্তমানে সেই অচেনা দেশে মায়ার ভাগ্যে কি ঘটছে তা জানা নেই কারো। লোকলজ্জার ভয়ে এখন এলাকা ছাড়া তার পরিবারও। নতুন জীবনের স্বপ্ন নিয়ে সুদূর চীনে পাড়ি জমানো এই মেয়েদের শেষ পরিণতি আসলে কি? উত্তর খুঁজতে আমরা নজর দেই প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে। ২০১৯ সালে পাকিস্তানেও ঠিক একইভাবে প্রায় ৬০০ নারীকে বিয়ে করে চীনে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক তদন্তে দেখা যায় তাদের অধিকাংশকেই বাধ্য করা হয়েছে পতিতাবৃত্তিতে কিংবা আটকে রাখা হয়েছে দাসী হিসেবে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা স্পষ্ট হয় খোদ চীন সরকারের অভিযানেই। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে ২০২৪ থেকে ২৫ সালে ১৫০০ এর বেশি আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে তারা এবং উদ্ধার করেছে বহু বিদেশি নারীকে। কারণ খোদ চীন সরকারও চায় না দেশটির নাগরিকরা এমন জঘন্য অপরাধে জড়াক। চীনের আইন অনুযায়ী কোনো চীনা নাগরিক যদি ভিনদেশী কোনো নারীকে বিয়ে করে, সেক্ষেত্রে সেই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উভয় মন্ত্রণালয়েরই দ্বৈত সত্যায়ন বা বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক। দিনের পর দিন এই ভয়াবহ মানব পাচার কার্যক্রম চললেও আইনি ব্যবস্থা আর সচেতনতার অভাব সুযোগ করে দিচ্ছে অপরাধীদের। একের পর এক কিভাবে চীনা নাগরিক আসছে, এখানে বিয়ে করছে এবং কোন প্রসিডিওর মেনটেন করে তার বিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে, সেগুলি খুবই প্রশ্নবোধক। এটা খুবই অ্যালার্মিং। এর আগেও কিন্তু বিভিন্ন দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যারিয়ার দিয়েছে। দুই মন্ত্রণালয়েরই এমন কঠোর নিয়ম থাকার পরও কিভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সম্পন্ন হচ্ছে এই পাচার? সিআইডির তদন্ত বলছে স্বল্প পরিচয় প্রেমের টানে যারা এদেশে ছুটে এসেছে তাদের অধিকাংশেরই উদ্দেশ্য অসৎ। শুধুমাত্র এই মানব পাচারকে বন্ধ করার জন্য সার্বক্ষণিক এয়ারপোর্টে আমাদের টিম মোতায়েন রয়েছে। চায়নাতে কোনো মেয়ে কোনো মেয়ে যায় এবং আমরা দেখি যে কিউ ভিসায় যাচ্ছে, তখন স্বভাবতই আমরা তাকে ডাবল ইনকোয়ারি করি এবং ডাবল ইনকোয়ারি করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন সচেষ্ট হচ্ছি বা সক্ষম হচ্ছি তাদেরকে বার করতে সক্ষম হচ্ছি। তাই বিমানবন্দরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পাশাপাশি সিআইডিও নজরদারি বাড়িয়েছে বলে জানান এই কর্মকর্তা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।